আপু, তোমার শাড়ির আঁচলটা বারবার পড়ে যাচ্ছে কেন? সামলাতে পারো না? আমি ধরে দেই। এই ছেলে, চোখ কোথায় তোর? আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? লজ্জা করে না? যা এখান থেকে। সকালবেলা নিশাতের রুম। মাস্টার্স ফাইনাল দেওয়া নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি সামলাচ্ছে। বয়স 25, ভার্সিটির সবচেয়ে সিরিয়াস মেয়ে হিসাবে পরিচিত। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রায়ান। সবে 18তে পা দিয়েছে ছেলেটা। মামাতো বোনের বাসায় বেড়াতে এসেছে, গ্রাম থেকে 3 দিন হলো। কিন্তু তার চোখে তুষ্টামি আর ঠোঁটে বাঁকা হাসি দেখে নিশাতের গা জ্বলে যাচ্ছে। আপু, তুমি এত রাগ করো কেন? আমি তো হেল্প করতে চাইলাম। আচ্ছা, সরি। আর তাকাবো না, প্রমিস। বাট তুমি অনেক সুন্দর। চুপ কর পিচ্চি। সুন্দর না ছাই? ইন্টার পাশ করিসনি এখনো, আর বড় আপুকে লাইন মারিস? সাহস কত? দাদিকে ডাকবো এখন? নিশাত ধমক দিল, মনে অবাক হচ্ছে। এই রায়ান ছোটবেলায় তার পিছে পিছে ঘুরতো কান্নাকাটি করে। আম চুরি করে ধরা খেলে নিশাতের আঁচলের পিছে লুকাতো। সেই ছেলে আজ এভাবে কথা বলে? লম্বা হয়ে গেছে, গলার স্বর ভারী হয়েছে, চোখে কেমন যেন অদ্ভুত একটা কনফিডেন্স। নিশাত তাড়াতাড়ি আঁচল ঠিক করে ঘুরে দাঁড়ালো। দাদিকে ডাকলে ডাকো, আমি কি ভয় পাই নাকি? আমি তো সত্যি কথাই বলেছি। নীল শাড়িতে তোমাকে পরীর মতো লাগছে আপু। হইছে, এবার থাম। নাস্তা করতে আয়। মামা ফোন করেছিল তোর কলেজে ভর্তির ব্যাপারে কথা বলতে আসবে আজ বিকেলে। রায়ানের বাবা মানে নিশাতের ছোট মামা গত বছর মারা গেছেন হঠাৎ করে। মানেই ছোটবেলা থেকেই, তাই নিশাতের বাবা নিজের কাছে এনে রেখেছেন ভাগ্নেকে। ঢাকায় কলেজে ভর্তি করাবেন, নিজের চোখের সামনে রাখবেন। রায়ান শহরে নতুন, সবকিছু অচেনা, কিন্তু নিশাতের সামনে সে একদম আনিজি না। উল্টা নিশাতি অস্বস্তিতে পড়ে যাচ্ছে বারবার। কিরে নিশাত, এখনো রেডি হোস নাই? রায়ানকে নিয়ে কলেজে যাবি না? ভর্তির ফর্ম আনতে হবে তো, আজকে দেরি হয়ে যাবে। দাদি, আমি রেডি। আপুই লেট করছে। সেই কখন থেকে শাড়ি পরে ঘুরছে আয়নার সামনে। মেয়েদের এত সময় লাগে কেন? তুই চুপ থাক রায়ান। আর দাদি, আমি ওকে নিয়ে যাব না। আমি একা যাব। ও পিচ্চি মানুষ, হারিয়ে যাবে রাস্তায়। দাদি হাসলেন নাতনির কথা শুনে। এই বাড়ির মাথা তিনি। নিশাতের বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকেন। সংসারটা দাদি আর নিশাতই সামলাই। 3 দিন আগে রায়ান আসার পর থেকে বাড়িটা গম গম করছে। ছেলেটা সারাক্ষণ বক বক করে, দাদির সাথে গল্প করে, নিশাতকে জ্বালায়। দাদির খুব পছন্দ হয়েছে নাতিকে। হারাবে কেন? তোর সাথে থাকলে হারাবে। তুমি বড় বোন, ভাইকে সামলাবি না? চুপচাপ নিয়ে যা, আমি নাস্তা দিচ্ছি। থ্যাংক ইউ দাদি। দেখলে আপু, দাদি কত ভালো। তোমার মতো রাগি না। চলো চলো, রিক্সা ডাকি, আমার দেরি হয়ে যাচ্ছে। রায়ান নিশাতের হাত ধরে টান দিল। হঠাৎ নিশাত চমকে উঠল, হাতটা ছাড়িয়ে নিল ঝটকা দিয়ে। ছেলেটা হাত গরম, শক্ত। ছোটবেলা সে নরম হাত আর নেই। নিশাতের কান গরম হয়ে গেল কেন যেন। সে কিছু না বলেই দ্রুত পায়ে ডাইনিং এ চলে গেল। হাত ধরিস কেন হুট করে? ম্যানার শিখিস নাই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? ফাজিল ছেলে একটা। সরি আপু, ভুল হয়ে গেছে। আর ধরবো না, প্রমিস। তুমি রাগ করলে তোমাকে আরো কিউট লাগে, তাই ইচ্ছা করে রাগাই। রায়ান জিভ কেটে বলল কথাটা, চোখ নামিয়ে ফেললো মাটির দিকে। নিশাত থমকে গেল। এই ছেলে সরিও বলতে জানে, আবার কিউটও বলছে। নিশাতের বুকের ভিতর কেমন যেন করে উঠল। সে নিজেকে সামলে নিল তাড়াতাড়ি। এটা রায়ান, তার মামাতো ভাই, 7 বছরের ছোট, পিচ্চি। মাথা থেকে এসব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেললো সে। নে নাস্তা খা তোরা। রায়ান, ডিমটা খা। শুটকি ভর্তা দিয়ে ভাত মাখিয়েছি, তোর পছন্দ না? খাচ্ছিস না কেন? খাচ্ছি দাদি, অনেক মজা হয়েছে। আপুর হাতে রান্না নাকি? তাহলে তো আরো মজা। আপু সব পারে, তাই না দাদি? খাওয়ার সময়ও কথা? চুপচাপ খা। কলেজে গিয়ে ফর্ম নিয়ে স্যারদের সাথে কথা বলতে হবে। সিনক্রেট করিস না আবার। নিশাত ধমক দিল। রায়ানের প্লেটে আরো ভর্তা তুলে দিল নিজের হাতে। রায়ান সেটা দেখে মিটি হাসলো। নিশাত আপু রাগ দেখায়, কিন্তু কেয়ারও করে। এটাই তো মজা। সে চুপচাপ খেতে লাগলো। খাওয়ার ফাঁকে আর চোখে নিশাতকে দেখছে। নীল শাড়ি, খোলা চুল, কানে ছোট্ট দুল। রায়ানের মনে হচ্ছে আপুর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। নিশাত মা, রায়ানকে নিয়ে কলেজে গিয়েছিলি?
ভর্তির কি খবর? কোন সাবজেক্ট নিবে ও? সায়েন্স নাকি কমার্স? হ্যাঁ বাবা, গিয়েছিলাম, ফর্ম এনেছি। ও সায়েন্স নিতে চাচ্ছে। ফিজিক্স নাকি ওর ফেভারিট। আমি মানা করেছি। বিকেলবেলা ড্রয়িং রুমে বসে আছেন নিশাতের বাবা করিম সাহেব। সামনে নিশাত আর রায়ান। করিম সাহেব মানুষটা রাশভারী, কিন্তু ভাগ্নের জন্য কলিজা নরম। রায়ানকে নিজের ছেলের মতো দেখেন। নিশাত বাবার পাশে বসে ফর্মগুলো দেখাচ্ছে। রায়ান একটু দূরে বসে আছে চুপচাপ। মামা, আমি সায়েন্সই পড়বো, ডাক্তার হব আমি। আপুর ট্রিটমেন্ট করব। আপু খালি রাগ করে, প্রেশার বেড়ে যাবে তো। চুপ কর বেয়াদব। বাবা দেখেছেন, সারাদিন উল্টাপাল্টা কথা। কলেজে গিয়ে স্যারদের সামনেও এমন করেছে। আমার প্রেস্টিজ পাংচার। করিম সাহেব হো হো করে হেসে উঠলেন মেয়ের কথা শুনে। রায়ান লজ্জা পেয়ে মাথা নিচু করলো, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি লেগে আছে। নিশাত আপুকে রাগাতে তার ভালো লাগে। রাগলে আপুর নাকের ডগা লাল হয়ে যায়, চোখ চকচক করে। দেখতে এত ভালো লাগে। রাগ করিস না মা, ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রায়ান, শোনো বাবা, তুই যা ভালো লাগে তাই পড়, আমি আছি তো। থ্যাংক ইউ মামা, আমি প্রমিস করছি ভালো রেজাল্ট করব। আপনার আর দাদির মুখ উজ্জ্বল করব, আর আপুরও। রায়ান উঠে এসে মামার পা ছুঁয়ে সালাম করলো, তারপর নিশাতের দিকে তাকিয়ে চোখ টিপ দিল চট করে। নিশাত কটমট করে তাকালো। এই ছেলে বাবার সামনেও ফাজলামি থামায় না, অসহ্য। কিন্তু বুকের ভিতরে একটা চিনচিনে ভালো লাগাও কাজ করছে। কেন কে জানে। রাত হয়েছে, খেতে আয় তোরা। নিশাত, রায়ানকে তোর রুমে শুতে দে আজ। ওর রুমের এসি নষ্ট হয়ে গেছে, গরমে কষ্ট পাবে। কি? আমার রুম? অসম্ভব দাদি, ও বড় হয়েছে। আমি কিভাবে? না, গেস্ট রুমে শোবে। ফ্যান আছে তো ওখানে। নিশাত আতকে উঠল দাদির কথা শুনে। রায়ান তার রুমে শোবে এক খাটে? না না, ইম্পসিবল। রায়ানও চমকে গেছে, কিন্তু তার চোখ চকচক করে উঠল সাথে। আপুর রুমে শুবে, আপুর পাশে। বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল তার। ইটস ওকে দাদি, আমি গেস্ট রুমেই শুব। আপুর অসুবিধা করে লাভ কি? ফ্যানে হয়ে যাবে আমার, নো প্রবলেম। আরে বোকা ছেলে, অসুবিধা কিসের? নিশাত তোর বড় বোন, ছোটবেলায় তো একসাথে ঘুমাতি, ভুলে গেছিস? যা তো নিশাত, ব্যবস্থা কর। দাদির কথার উপর কথা বলার সাহস নেই নিশাতের। সে আগে গজগজ করতে করতে উঠে গেল। রায়ান দাদিকে জড়িয়ে ধরল খুশিতে। দাদি তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই ছেলেটা আসার পর থেকে বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে। নিশাতটা বড্ড চুপচাপ হয়ে গিয়েছিল মা মারা যাওয়ার পর থেকে। এই শোন, আমার খাটে ঘুমাবি, কিন্তু একদম ডিস্টার্ব করবি না। উল্টাপাল্টা কিছু করলে মেরে হাড় ভেঙে দেবো, মাইন্ড ইট। প্রমিস আপু, আমি একদম চুপচাপ শুয়ে থাকবো। তুমি ঘুমাও নিশ্চিন্তে, আমি পাহারা দেব তোমাকে, কেউ আসতে পারবে না। রাত 11টা। নিশাতের রুম, এসি চলছে হালকা করে, ডিম লাইট জ্বলছে। নিশাত খাটের এক পাশে কোলবালিশ দিয়ে পার্টিশন দিয়ে শুয়েছে, অন্য পাশে রায়ান। দুজনের মাঝে দুহাত গ্যাপ, তবুও নিশাতের ঘুম আসছে না। পাশে একটা জলজান্ত ছেলে শুয়ে আছে, গরম নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ের কাছে। আপু ঘুমাইছো? আপু শোনো না, একটা কথা, তোমার চুল থেকে অনেক সুন্দর স্মেল আসছে। কি শ্যাম্পু ইউজ করো? রায়ান, চুপ করে ঘুমা বলছি। আর একটা কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দেবো খাট থেকে, স্টুপিড ছেলে। নিশাত ফিস করে ধমক দিল, কিন্তু তার গলা কাঁপছে কেন যেন। রায়ান হাসলো অন্ধকারে। সে জানে আপু ঘুমায়নি। সে আরো একটু এগিয়ে গেল কোলবালিশের দিকে, ইচ্ছে করে হাতটা বাড়িয়ে আপুর চুল ছুঁয়ে দেয়, কিন্তু সাহস হচ্ছে না। আপু সত্যি সত্যি মেরে দেবে। সরি আপু, গুড নাইট, তুমি ঘুমাও, আমি জেগে আছি, তোমাকে পাহারা দিচ্ছি। কেউ আসলে আমি আছি তো। রায়নের গলাটা হঠাৎ সিরিয়াস শোনালো। নিশাত চুপ করে গেল। ছেলেটা কি সত্যি তাকে পাহারা দিবে? কেন? সে তো পিচ্ছি। নিশাতের চোখের কোণ ভিজে উঠল হঠাৎ। কতদিন পর কেউ তাকে এভাবে আগলে রাখতে চাইছে। সে পাশ ফিরল না, চুপচাপ শুয়ে রইল, কিন্তু ঘুমার আসলো না সারা রাত। রায়ান, উঠবি না? সকাল 8টা বাজে। কলেজে যাবি না আজ? প্রথম দিন লেট করবি নাকি? ওঠ বলছি। আপু আরেকটু ঘুমাই প্লিজ, কাল রাতে ঘুম হয়নি ভালো। তোমার এসির বাতাসে ঠান্ডা লেগে গেছে মনে হয়।
সকালে নরম রোদ জানালার পর্দা ভেদ করে নিশাতের রুমে ঢুকেছে। খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে রায়ান, চুল উস্কো খুস্কো, চোখ আধো বোঝা, মুখে বাচ্চাদের মতো একটা আবদারের ছাপ। অন্য পাশে দাঁড়িয়ে আছে নিশাত, পরনে সুতির একটা থ্রি পিস, চুল আধো খোপা করা, হাতে চায়ের কাপ। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি তার। পাশে রায়ান শুয়েছিল বলে কেমন যেন অস্বস্তি আর অজানা একটা টান কাজ করছিল বুকের ভিতর। এখন ছেলেটার ঘুমন্ত মুখ দেখে রাগ করতে গিয়েও পারছে না সে। ঠান্ডা লেগেছে দেখি কপাল। জ্বর আসলো নাকি আবার? ইস, কাল বললাম না গেস্ট রুমে শুতে, আমার কথা শুনিস না তো। তোমার পাশে শুয়েছি বলেই তো ঠান্ডা লেগেছে আপু। তুমি তো বরফের মতো ঠান্ডা। তোমার হাত দাও, দেখো আমার গা গরম। রায়ান হঠাৎ নিশাতের হাত টেনে নিজের কপালে চেপে ধরল। নিশাত চমকে উঠে হাত সরিয়ে নিতে গেল, কিন্তু রায়ানের কপাল সত্যি গরম। হালকা জ্বর এসেছে ছেলেটার। নিশাতের বুকটা ধক করে উঠল। কাল রাতে এসির পাওয়ার বেশি ছিল, তার উপর ছেলেটা পাতলা একটা টি শার্ট পরে শুয়েছিল। নিজের উপর রাগ হলো নিশাতের। কেন খেয়াল করলো না? সে তো বড়, তার তো দায়িত্ব ছিল। নিশাত, রায়ান উঠেছে, নাস্তা রেডি, ওর তো আজ কলেজ। কি হলো, জ্বর নাকি ছেলেটার? মুখ শুকনো লাগছে কেন? হ্যাঁ দাদি, গা গরম, হালকা জ্বর মনে হচ্ছে। আমি থার্মোমিটার দিচ্ছি, তুমি নাস্তা দাও। আজ কলেজে যাওয়া হবে না মনে হয়। দাদি দরজায় দাঁড়িয়ে চিন্তিত মুখে তাকিয়ে আছেন। রায়ান এই 3 দিনেই তার চোখের মনি হয়ে গেছে। ছেলেটা দাদির সাথে গল্প করে, পান সেজে দেয়, পুরোনো দিনের কথা শোনে মন দিয়ে। নিশাত তাড়াতাড়ি ড্রয়ার থেকে থার্মোমিটার বের করলো। রায়ান এখনো আধো শোয়া হয়ে আছে, চোখ পিটপিট করে নিশাতকে দেখছে। জ্বরে ঘরে তার চোখ দুটো আরো মায়াবী লাগছে। আপু, আমি কলেজ যাব, ফার্স্ট ডে মিস করা যাবে না। তুমি শুধু একটু মাথায় হাত বুলিয়ে দাও, দেখবে জ্বর পালাবে। চুপ, জ্বর নিয়ে কোথাও যাওয়া লাগবে না, শুয়ে থাক। আমি বাবাকে ফোন করে দিচ্ছি। আজ রেস্ট নে, বিকেলে ডাক্তার দেখাবো। নিশাতের গলায় স্পষ্ট উদ্বেগ ঝরে পড়লো। সে থার্মোমিটারটা রায়ানের মুখে গুজে দিল। রায়ান লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসে রইল, তার চোখ নিশাতের মুখের উপর আটকে আছে। আপুর কপালে চিন্তার ভাঁজ, ঠোঁট কামড়ে ধরে আছে টেনশনে। রায়ানের ইচ্ছে করছে উঠে আপুকে বলে কিছু হয়নি তার, শুধু আপুর একটু আদর পেলেই সে সুস্থ হয়ে যাবে, কিন্তু বলল না, চুপ করে রইল। কি হয়েছে? রায়ানের জ্বর? কই দেখি। বেশি না তো, এই বয়সে জ্বর জারি হয়। টেনশন করিস না নিশা, আমি ওষুধ আনছি। না বাবা, তুমি অফিসে যাও, আমি সামলে নেব। ওকে নাপা খাইয়ে দিচ্ছি। তুমি দেরি করো না, মিটিং আছে তোমার। করিম সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসেছিলেন। নিশাতের কথা শুনে রায়ানের ঘরে উকি দিলেন। ছেলেটাকে দেখে মায়া হলো তার। বাপ মাহারা ছেলে, কত কষ্ট পেয়েছে জীবনে, এখন একটু সুখের মুখ দেখুক। তিনি নিশাতের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন। নিশাত বাবার ভরসে একটু শান্ত হলো। বাবা চলে যাওয়ার পর সে দ্রুত রায়ানের জন্য পানি আর ওষুধ নিয়ে এলো। হ্যাঁ করো, ওষুধটা খেয়ে নাও, তারপর চুপচাপ শুয়ে থাকবি। আমি ভেজা কাপড় দিয়ে মাথা মুছে দিচ্ছি, নড়বি না একদম। আপু, তুমি এত কেয়ার করো কেন আমার? আমি তো তোমার কেউ না, জাস্ট মামাতো ভাই, তাও পিচ্ছি, ইরিটেটিং। রায়ানের গলাটা জ্বরের কারণে একটু ধরা ধরা শোনালো। সে নিশাতের হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিল বাধ্য ছেলের মতো। নিশাত একটা বাটিতে পানি নিয়ে এসেছে, সাথে নরম সুতির কাপড়। সে খাটের পাশে টুল টেনে বসলো। রায়ান চোখ বন্ধ করে শুয়ে আছে। জ্বরে তার ফর্সা মুখ লাল হয়ে আছে, ঠোঁট শুকিয়ে গেছে একটু। নিশাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চুপ কর। কে বলেছে তুই কেউ না? তুই আমার ভাই, আমার দায়িত্ব তুই। আর একবার এই কথা বললে থাপ্পড় খাবি। ভাই? শুধু ভাই, আর কিছু না? আচ্ছা ঠিক আছে, ভাই সহি, বাট ভাইয়ের কপালে একটু হাত রাখবে আপু, প্লিজ। রায়ান আবদারে সুরে বলল কথাটা। চোখ খুলে তাকালো না, কিন্তু ঠোঁটের কোণে একটা দুর্বল হাসি ফুটে উঠল। নিশাত কিছু বলল না। সে কাপড়টা পানিতে ভিজিয়ে রায়ানের কপালে রাখলো আলতো করে। ঠান্ডা কাপড়ের স্পর্শে রায়ান আরাম পেয়ে চোখ বুঝলো আরো গভীরভাবে। নিশাত একমনে কপাল গলা হাত মুছে দিচ্ছে। প্রতিবার কাপড়টা ছোঁয়ানোর সময় তার হাত কাঁপছে একটু একটু করে। এখন কেমন লাগছে? জ্বর কমেছে? মাথা ব্যথা করছে? বল আমাকে। না খেয়ে ওষুধ খেয়েছিস? স্যুপ করি একটু খাবি? তুমি পাশে বসে আছো, এর চেয়ে ভালো আর কি লাগবে আপু? স্যুপ লাগবে না,
তুমি শুধু এভাবে বসে থাকো, আমি ঘুমাবো। রায়ান বিড়বিড় করে বলল কথাগুলো। জ্বরে ঘরে গলার স্বর ঘন হয়ে এসেছে। নিশাত উঠতে গিয়েও উঠল না, ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যেও রায়ানের ভুরু কুচকে আছে একটু। নিশাত হাত বাড়িয়ে আলতো করে ভাঁজটা মসৃণ করে দিল। সাথে সাথে রায়ানের মুখ শান্ত হয়ে গেল। নিশাত তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। নিজের কাণ্ডে নিজেই অবাক হলো সে। কি করছে সে এসব? নিশাত, ও ঘুমিয়েছে, যা তুইও নাস্তা করে নে। সকাল থেকে ছেলেটার পিছেই লেগে আসিস, নিজের খেয়ালও রাখতে হবে তো। ঘুমিয়েছে, জ্বর একটু কমেছে মনে হয়। আমি খাবো এখন, তুমি টেনশন করো না, আমি আছি তো ওর কাছে। দাদি আবার দরজায় এসে দাঁড়িয়েছেন, হাতে নাস্তার প্লেট। নিশাত উঠে দাদির হাত থেকে প্লেটটা নিল। দাদি রায়ানের দিকে তাকিয়ে কপাল চাপলেন। আহারে, ছেলেটার মুখ শুকিয়ে গেছে। নিশাত দাদিকে আশ্বস্ত করে পাঠিয়ে দিল। তারপর নিজে না খেয়ে আগে রায়ানের গায়ে পাতলা একটা কাঁথা টেনে দিল। এসির পাওয়ার কমিয়ে দিল একদম। রুমের জানালা হালকা করে খুলে দিল যাতে আলো বাতাস আসে। পাগল ছেলে একটা, জ্বর বাঁধিয়ে বসে আছে, আর আমি কেন এত টেনশন করছি ওর জন্য? ও তো পিচ্ছি। নিশাত নিজের মনে বিড়বিড় করলো, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে রায়ানের ঘুমন্ত মুখের দিকে। জ্বরে লাল হয়ে থাকা গাল, বোঝা চোখের পাতা, হা হয়ে থাকা ঠোঁট। নিশাতের হঠাৎ মনে হলো পিচ্ছিটা আর পিচ্ছি নেই। কবে এত বড় হয়ে গেল? কবে তার চোখে এই মায়া জমা হলো? নিশাত মাথা ঝাঁকালো জোরে। না, এসব ভাবা পাপ। সে উঠে বারান্দায় গেল, বুক ভরে শ্বাস নিল। আপু, পানি পানি খাবো, গলা শুকিয়ে গেছে। আপু তুমি কই? এই তো আমি, দাঁড়া পানি দিচ্ছি। উঠিস না, শুয়ে থাক, আমি খাইয়ে দিচ্ছি। হা কর একটু। রানের দুর্বল গলা শুনে নিশাত দৌড়ে এলো বারান্দা থেকে। টেবিল থেকে পানির গ্লাস নিয়ে রায়ানের মাথাটা আলতো করে তুলে ধরলো নিজের কোলে। তারপর গ্লাসটা রায়ানের ঠোঁটে ছোঁয়ালো। রায়ান ঢকঢক করে পানি খেলো কয়েক চুমুক। কিছু পানি গড়িয়ে পড়লো গলা বেয়ে। নিশাত আঁচল দিয়ে মুছে দিল যত্ন করে। রায়ানের মাথা এখনো নিশাতের কোলে, চোখ বন্ধ করে আছে সে, কিন্তু ঠোঁটে একটা শান্তির হাসি লেগে আছে। থ্যাংক ইউ আপু, তোমার কোলে মাথা রাখলে সব কষ্ট চলে যায়, মনে হয় মায়ের কাছে আছি। তুমি খুব ভালো আপু। জ্বরের ঘোরে রায়ান কথাগুলো বলল আধো আধো ভাবে। নিশাতের পুরো শরীর কেঁপে উঠল। মায়ের কথা শুনে তার চোখে পানি চলে এলো। রায়ানের মা মারা গেছেন যখন ওর বয়স 5। ছেলেটা মায়ের আদর পায়নি কখনো। নিশাতের চোখ ফেটে জল আসতে চাইল। সে নিজেকে সামলালো শক্ত করে। তারপর রায়ানের চুলে হাত বুলিয়ে দিল আলতো করে, ঠিক মায়ের মতো। চুপ কর পাগল, এখন ঘুমা, আমি আছি তো, কোথাও যাব না। তুই সুস্থ হয়ে উঠ তাড়াতাড়ি, তারপর বকবো তোকে। নিশাতের গলা ধরে এলো। সে রায়ানের মাথায় হাত বুলাতে থাকলো। রায়ান নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো আবার। নিশাতের কোলের উষ্ণতা, হাতের স্পর্শ, গায়ের মিষ্টি একটা গন্ধ, সব মিলিয়ে রায়ানের জ্বর যেন অর্ধেক কমে গেল নিমিষেই। নিশাত নড়ল না এক চুলও। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল ঘন্টার পর ঘন্টা। পা ঝিঝি ধরে গেল, কোমর ব্যথা হয়ে গেল, কিন্তু গেল না সে। দুপুর হয়ে গেল, খাবি না? ছেলেটাকে নামিয়ে দিয়ে খেয়ে নে একটু। এভাবে বসে থাকলে তুইও অসুস্থ হয়ে পড়বি। দাদি, ওর ঘুম ভেঙে যাবে, আমি ঠিক আছি। তুমি খাবারটা এখানে দিয়ে যাও, আমি পরে খেয়ে নেব, প্লিজ দাদি। দাদি দীর্ঘশ্বাস ফেলেন নাতনির পাগলামি দেখে, কিন্তু মনে খুশি হলেন। নিশাতটা উপর দিয়ে শক্ত, ভিতরে মায়ের মতো নরম। রায়ানের কপালে শুকাচ্ছে। দাদি খাবার রেখে চলে গেলেন। নিশাত এক হাতে রায়ানের মাথায় হাত বুলাচ্ছে, অন্য হাতে নিজের মুখে ভাত তুলছে। রায়ান একবার নড়ে উঠতে সে খাওয়া থামিয়ে দিল। ছেলেটার ঘুম যেন না ভাঙে। আপু, তুমি খাওনি কেন? আমার জন্য প্লিজ খাও, না খেলে আমি ওষুধ খাবো না। প্রমিস করো খাবে। এই, তুই কখন জাগলি? ঘুমা বলছি। আমি খাচ্ছি তো, দেখ খাচ্ছি, তুই চোখ বন্ধ কর, জ্বর আবার বাড়বে নইলে। রান আধো পোজা চোখে তাকিয়ে আছে। জ্বর কমেছে কিন্তু দুর্বলতা যায়নি। নিশাত তাড়াতাড়ি কয়েক লোকমা মুখে দিল দেখানোর জন্য। রায়ান সেটা দেখে চোখ বুঝল তৃপ্তিতে। নিশাতের কোলে মাথা রেখে সে আবার তলিয়ে গেল ঘুমের দেশে। এবার তার মুখে কোনো কষ্টের ছাপ নেই, শুধু শান্তি আর নির্ভরতা। নিশাত এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে মুখের দিকে। তার মনে হলো এই পিচ্চিটাকে সে সারা জীবন এভাবে আগলে রাখতে পারবে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ রায়ান, তোর আপু তোকে ছাড়া থাকতে পারবে না রে। কখন যে তুই এত আপন হয়ে গেলি।
নিশাত ফিসফিস করে বলল কথাটা। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রায়ানের কপালে। রায়ান ঘুমের মধ্যে কেঁপে উঠল একটু, তারপর নিশাতের শাড়ির আঁচল খামচে ধরল মুঠো করে, যেন ছেড়ে দিলে নিশাত হারিয়ে যাবে। নিশাত আর বাধা দিল না। সে রায়ানের মাথাটা নিজের বুকে আরো কাছে টেনে নিল আলতো করে। বাইরে দুপুরে রোদ তেজ হারাচ্ছে। ধীরে ধীরে রুমের ভিতর ডিম লাইটের আলোয় দুটো মানুষ পরম মমতায় জড়িয়ে আছে, একজন জ্বরে কাতর, আরেকজন ভালোবাসাই। আপু, আমার জ্বর তো কমে গেছে, দেখো কপাল ঠান্ডা। এখন আমি উঠবো। সারাদিন শুয়ে থাকলে শরীর আরো খারাপ লাগে। একদম না, ডাক্তার বলেছে 2 দিন ফুল রেস্ট। তুই চুপচাপ শুয়ে থাক, আমি স্যুপ নিয়ে আসছি। না খেয়ে ওষুধ খাওয়া যাবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নিশাতের রুমে জানালা দিয়ে শেষ বিকেলের কমলা আলো এসে পড়ছে খাপটের উপর। রান আদশা হয়ে আছে বালিশে হেলান দিয়ে। জ্বর কমেছে, চোখের ঘোলাটে ভাবটা কেটে গেছে অনেকটা, কিন্তু শরীর এখনো দুর্বল। নিশাত ট্রে হাতে রুমে ঢুকলো। ট্রেতে ধোয়া ওঠা চিকেন স্যুপ, ওষুধ আর পানি গ্লাস। তার মুখে ক্লান্তি, চোখে নিচে হালকা কালি। সারাদিন রায়ানের পাশে বসেছিল সে, একবারও রুম থেকে বের হয়নি, নিজে ঠিক মতো খায়নি, ঘুমায়নি। তুমি খেয়েছো আপু? তোমার মুখ শুকনো লাগছে কেন? সারাদিন আমার জন্য বসে আছো? প্লিজ তুমি আগে খাও, আমি পরে খাবো। আমার কথা বাদ দে, তুই আগে খা। জ্বরের পর দুর্বল হয়ে গেছিস, না খেলে শক্তি পাবি কিভাবে? হা কর, আমি খাইয়ে দিচ্ছি। নিশাত খাটের পাশে টুল টেনে বসলো, চামচের স্যুপ তুলে ফু দিয়ে ঠান্ডা করলো যত্ন করে। তারপর রায়ানের মুখের সামনে ধরলো। রায়ান অবাক হয়ে তাকিয়ে আছে। ছোটবেলায় মা খাইয়ে দিত জ্বর হলে, মা মারা যাওয়ার পর এই প্রথম কেউ এভাবে খাইয়ে দিচ্ছে। তার বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে গেল, চোখের কোণে জল জমলো অজান্তেই। সে মুখ ঘুরিয়ে নিল তাড়াতাড়ি। আমি নিজে খেতে পারবো আপু, তুমি কষ্ট করো না। আমি তো বাচ্চা না, দাও আমি নিজেই খাই। তুমি রেস্ট নাও একটু। চুপ, বেশি কথা বলিস না। হা কর বলছি, না খেলে কিন্তু দাদিকে ডাকবো, তখন দেখবি মজা। বড়দের কথা শুনতে হয়। নিশাতের গলায় শাসন, কিন্তু চোখে মায়া উপচে পড়ছে। রায়ান আর কথা বাড়ালো না, সে লক্ষ্মী ছেলের মতো হা করলো। নিশাত পরম যত্নে এক চামচ করে স্যুপ খাইয়ে দিল পুরোটা। খাওয়ানোর সময় তার আঙ্গুল বারবার ছুঁয়ে যাচ্ছে রায়ানের ঠোঁটের কোণ। দুজনের ব্যাপারটা টের পাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। রুমের ভিতর শুধু চামচের টুংটাং শব্দ আর দুজনের ভারী নিঃশ্বাসের আওয়াজ। কিরে রায়ান, এখন কেমন লাগছে দাদু ভাই? জ্বর কমেছে? নিশাত ঠিক মতো যত্ন নিচ্ছে তো, নাকি খালি বকছে তোকে? অনেক ভালো দাদি, আপু আমার খুব কেয়ার করছে। সারাদিন একবারও ওঠেনি আমার পাশ থেকে। আপু না থাকলে আমি। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। দাদি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন ঘুমাবে। তুমি যাও, রেস্ট নাও। দাদি দরজায় দাঁড়িয়ে নাতনি নাতনির কাণ্ড দেখছেন মুগ্ধ হয়ে। রায়ানের কথা শুনে তার বুক ভরে গেল। নিশাতটা মুখে যতই রাগ দেখাক, ভিতরে ভিতরে কত মায়া ছেলেটার জন্য। আর রায়ানও নিশাত বলতে পাগল। ছোটবেলা থেকে আপুর আঁচল ধরে ঘুরত, এখন বড় হয়েও সেই অভ্যাস যায়নি। দাদি মনে মনে হাসলেন, তারপর নিশ্চিত মনে নিজের রুমে চলে গেলেন। নে এবার ওষুধটা খেয়ে নে, তারপর লাইট অফ করে শুয়ে পড়। আমি বারান্দায় আছি, কিছু লাগলে ডাকিস। আপু তুমি কোথাও যেও না প্লিজ, আমার একা লাগছে। জ্বর হলে মানুষের ভয় লাগে জানো না। তুমি পাশে বসো একটু। রায়ানের গলায় একটা অসহায় আবদার ফুটে উঠল। ওষুধ খেয়ে সে নিশাতের হাত চেপে ধরল আলতো করে। তার হাত এখন হালকা গরম, দুর্বল। নিশাত ছাড়াতে গিয়েও পারল না। ছেলেটার চোখে এমন একটা আকুতি যে না করা যায় না। বাইরে অন্ধকার নেমেছে, রুমে ডিম লাইট জ্বলছে শুধু। নিশাত ধীরে ধীরে খাটের এক পাশে বসলো, রায়ানের থেকে একটু দূরত্ব রেখে। থ্যাংক ইউ আপু, তুমি পাশে থাকলে আমার আর ভয় লাগে না। মনে হয় পৃথিবীর কোনো শক্তি আমার ক্ষতি করতে পারবে না। ধুর পাগল, আমি কি করব? আমি তো তোকে ধমকানো আপু, খালি বকি তোকে। তারপরও আমার পাশে থাকতে চাস কেন? নিশাত হেসে ফেল রায়ানের কথা শুনে, তার হাসিতে ক্লান্ত মেশানো কিন্তু তৃপ্তিও আছে। রায়ান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই হাসির দিকে। আপুর হাসি দেখলে তার সব কষ্ট দূর হয়ে যায়। সে পাশ ফিরে শুলো নিশাতের দিকে মুখ করে। দুজনের মাঝে সেই কোলবালিশটা এখনো আছে, কিন্তু দূরত্বটা কমে এসেছে। তুমি বকো বলেই তো ভালো লাগে আপু। বকা মানে কেয়ার করা। যে ভালোবাসে সেই তো বকে।
আর তুমি আমাকে অনেক ভালোবাসো। চুপ কর, বেশি পাকা কথা শিখেছিস। এখন চোখ বন্ধ করে ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। নিশাত আর কথা বাড়ালো না। সে নিজের ডান হাতটা আলতো করে রাখলো রায়ানের মাথায়, তারপর আস্তে আস্তে চুলি বেলি কেটে দিতে লাগলো। রায়ান আরামে চোখ বুঝলো। আপুর হাতের স্পর্শে একটা অদ্ভুত শান্তি নেমে এলো তার সমস্ত শরীরে। জ্বরের ক্লান্তি, শরীরের দুর্বলতা, মনের অস্থিরতা সব যেন ধুয়ে মুছে গেল নিমিষে। সে ঘুম আর জাগরণের মাঝামাঝি একটা অবস্থায় চলে গেল। ঘুমিয়ে পড়েছিস? এই পিচ্চি, শুনছিস? ঘুমিয়ে গেছে। যাক বাবা, শান্তি। কতক্ষণ ধরে বকবক করছিল। নিশাত ফিসফিস করে পড়ল। রায়ানের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, মুখ ওঠানামা করছে নিয়মিত ছন্দে। নিশাত তবু হাত সরালো না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের ঘুমন্ত মুখের দিকে। লম্বা লম্বা চোখের পাতা, খাড়া নাক, হালকা গভীর রেখা। এই ছেলেটা কবে যে এত বড় হয়ে গেল, কবে তার চোখে এই পুরুষালী ছাপ পড়ল। নিশাতের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল আবার। নিশাত মা, দরজা খোল, আমি একটু রায়ানকে দেখে যাই। অফিস থেকে ফিরলাম এই মাত্র। ছেলেটা কেমন আছে এখন? বাবা, ও ঘুমিয়েছে এই মাত্র, জ্বর নেই এখন, ওষুধ খেয়েছে। তুমি কাল সকালে দেখো, এখন ডাকলে উঠে যাবে। করিম সাহেব দরজায় নক করেছিলেন আস্তে। নিশাত উঠে গিয়ে দরজা হালকা ফাঁক করে বাবার সাথে কথা বলল ফিসফিসিয়ে। মেয়ের চোখে মুখে ক্লান্তি দেখে তার মায়া হলো। সারাদিন মেয়েটা ছেলেটা সেবা করেছে, নিজের কথা ভাবিনি একবারও। তিনি নিশাতকে রেস্ট নিতে বলে নিজের রুমে চলে গেলেন। নিশাত দরজা লাগিয়ে আবারও এসে বসলো খাটের পাশে। আপু ঠান্ডা লাগছে, কাঁথাটা দাও না, হাত দাও, তোমার হাত ধরলে গরম লাগে, প্লিজ আপু। এই তো দিচ্ছি, চুপ করে শো, নড়িস না। আমি কাঁথা টেনে দিচ্ছি, এই যে হাত ধরলাম, এবার ঘুমা তাড়াতাড়ি। রায়ান ঘুমের ঘরে বিড়বিড় করছে। নিশাত তাড়াতাড়ি পাতলা কাঁথাটা টেনে দিল তার গলা পর্যন্ত। তারপর রায়ানের বাড়িয়ে দেওয়া হাতটা নিজের দুই হাতের মধ্যে নিল। রায়ানের হাতটা ঠান্ডা হয়ে আছে। নিশাত নিজের হাতের উষ্ণতা দিয়ে গরম করতে লাগলো সেটা। রায়ান নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো আবার, কিন্তু হাত চালো না, নিশাতও সরালো না। সে ওভাবেই বসে রইল রায়ানের হাত ধরে। পাগলটা ঘুমের মধ্যেও আমাকে ছাড়ে না। কি আছে আমার মধ্যে, কেন এত টান তোর আমার প্রতি রে রায়ান? নিশাত নিজের মনে প্রশ্ন করলো। তার চোখে ঘুম নেই। বাড়ির ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ডিম লাইটের হলুদ আলোয় রুমটা মায়াবী লাগছে। খাটের উপর দুজন মানুষ, একজন গভীর ঘুমে আচ্ছন্ন, আরেকজন জেগে থেকে পাহারা দিচ্ছে তাকে। মাঝে শুধু একটা কোলবালিশের দূরত্ব, আর দুজনের আঙ্গুল জড়াজড়ি করে আছে শক্ত করে। সময় যেন থেমে গেছে এখানে। আপু তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রমিস করো যাবে না, কথা দাও আপু। কোথাও যাব না রে পাগল, আমি আছি তো, এই যে তোর পাশে। তুই ঘুমা নিশ্চিন্তে, আমি সারা রাত জেগে থাকবো। রায়ান আবার বিড়বিড় করে উঠল ঘুমের মধ্যে, তার গলায় কান্না মেশানো আকুতি। নিশাতের বুকটা হু হু করে উঠল। সে আরো ঝুঁকে এলো রায়ানের দিকে। নিজের অজান্তে রায়ানের কপালে একটা আলতো চুম খেলো সে। তারপর তাড়াতাড়ি সরে এলো। নিজের কাণ্ডে নিজেই লজ্জে পেল। হার্টবিট বেড়ে গেল দ্বিগুণ। রায়ান টের পেল না কিছুই। সে ঘুমের মধ্যে হাসলো একটু, তারপর নিশাতের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। হে আল্লাহ, এ আমি কি করছি? ও আমার ভাই, মামাতো ভাই, আমার থেকে 7 বছরের ছোট, তবুও কেন এমন লাগছে? নিশাতের চোখ ভিজে উঠল। সে নিজের সাথে যুদ্ধ করছে। মন বলছে এটা ভুল, কিন্তু হৃদয় মানছে না। রায়ানের নিষ্পাপ মুখটা দেখে সব যুক্তিতর্ক হেরে যাচ্ছে। সে ধীরে ধীরে শুয়ে পড়ল রায়ানের পাশে, কোলবালিশের এপারে। দুজনের মাঝে এখন শুধু একটা বালিশের ব্যবধান। নিশাত পাশ ফিরে তাকালো রায়ানের দিকে। রায়ানের হাত এখনো তার হাতে ধরা। নিশাত চোখ বুঝলো। ঘুম আসবে না জানে, তবুও চেষ্টা করলো। আপু ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে, কাউকে বলো না, শুধু তুমি জানবে, শুধু তুমি। ভোর রাতের দিকে রায়ান আবার বিড়বিড় করে উঠল। এবার তার কথা স্পষ্ট। নিশাতের ঘুম ভেঙে গেল সাথে। সে ধরফর করে উঠে বসল। রায়ানের দিকে তাকালো। ছেলেটা ঘুমের মধ্যে কথা বলছে, স্বপ্ন দেখছে হয়তো, কিন্তু কথাগুলো নিশাতের বুকের ভিতর ঢুকে গেল তীরের মতো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। সে কাঁপা কাঁপা হাতে রায়ানের গাল ছুলো, গরম নরম জীবন্ত। রায়ান, তুই সব কি বলছিস ঘুমের মধ্যে? না জেগে আমি কি করব এখন?
নিশাতের গলা বুঝে এলো, সে আর বসে থাকতে পারল না, উঠে বারান্দায় চলে গেল। আকাশ ফর্সা হচ্ছে একটু একটু করে, পাখিরা ডাকতে শুরু করেছে। নিশাত রেলিং ধরে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত। পিছনের রুমে রায়ান গভীর ঘুমে অবচেতন। সে জানে না তার আপু কত বড় একটা দোটানায় পড়ে গেছে, জানে না তার ঘুমের ঘরে বলা কয়েকটা শব্দ একটা মেয়ের সারা জীবন এলোমেলো করে দিয়েছে। নিশাত আকাশের দিকে তাকিয়ে রইল, ভোরের আলো ফুটছে ধীরে ধীরে, আর তার মনের ভিতর জমছে হাজারটা প্রশ্ন, হাজারটা না বলা কথা। রায়ান, ওঠ, সকাল হয়ে গেছে। জ্বর কমেছে তোর? শরীর কেমন লাগছে এখন? কথা বল, চুপ করে আছিস কেন? আপু, আমি কাল রাতে কিছু বলেছি, মানে ঘুমের মধ্যে। তুই কাঁদছিলে কেন বারান্দায়? আমি দেখেছি। ভোরের প্রথম আলো পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে রুমে। খাটের উপর বসে আছে রায়ান, গায়ে পাতলা কাঁথা জন, চুল এলোমেলো, চোখে রাতের ঘুম আর অপরাধ বোধের ছাপ একসাথে। তার সামনে দাঁড়িয়ে আছে নিশাত, চোখ লাল ফোলা। সারা রাত ঘুমায়নি সে, বারান্দায় দাঁড়িয়ে কাটিয়েছে পুরো রাত। রায়ানের ঘুমের ঘরে বলা কথাগুলো তার মাথায় বাজছে বারবার। কি উত্তর দেবে সে? কিভাবে সামলাবে এই পরিস্থিতি? তার বুকের ভিতর ঝড় বইছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করছে না। কই কাঁদছিলাম? চোখে কিছু পড়েছিল হয়তো। তুই উঠে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা পাঠাচ্ছি। আজ কলেজে যেতে হবে তোকে। না আপু, মিথ্যা বলো না। আমি শুনেছি তুমি কাঁদছিলে। আমি কি কোনো ভুল করেছি? ঘুমের মধ্যে খারাপ কিছু বলেছি? প্লিজ বলো। রায়ান উঠে দাঁড়ালো খাট থেকে, দুর্বল শরীর নিয়ে নিশাতের সামনে এসে দাঁড়ালো। তার চোখে আকুতি, গলায় কাঁপুনি। জ্বরের পর এখনো পুরোপুরি সুস্থ হয়নি সে, তবুও নিশাতের চোখে জল, তার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। সে নিশাতের হাত ধরতে গেল, নিশাত এক পা পিছিয়ে গেল সাথে সাথেই। দুজনের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে হঠাৎ। কাল রাতের আগের সহজ সম্পর্কটা আর নেই। কিছু বলিসনি তুই, চুপ কর, যা ফ্রেশ হয়ে আয়। আমি দাদিকে বলছি নাস্তা দিতে। আর হ্যাঁ, আজ থেকে তুই গেস্ট রুমে শুবি। কেন আপু? আমি কি করেছি? কাল তো তুমি নিজেই আমার মাথায় হাত বুলিয়ে দিলে, কপালে কপালে আদর করলে, এখন দূরে সরিয়ে দিচ্ছ কেন? রায়ানের গলা ধরে এলো, তার মনে পড়ছে আবছা আবছা রাতে জ্বরের ঘোরে নিশাতের কোলে মাথা রেখেছিল সে। নিশাত তার চুলে হাত বুলিয়েছে, কপালে ঠোঁট ছুঁয়েছে। সেই মুহূর্তগুলো স্বপ্নের মতো লাগছে, কিন্তু সত্যি ছিল। এখন নিশাত অস্বীকার করছে, দূরে সরে যাচ্ছে। রায়ানের বুকের ভিতরটা হাহাকার করে উঠল। সে কি কোনো অন্যায় করে ফেলেছে? না, জেনে। আপু কি রাগ করেছে তার উপর? নিশাত, রায়ান, তোরা উঠেছিস? আয় নাস্তা কর। রায়ান বাবা, এখন কেমন আছিস? জ্বর নেই তো আর? মুখটা শুকনো কেন? ভালো আছি দাদি, জ্বর নেই। আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি নাস্তা দিন। আমি আর আপু একসাথে খাবো, তাই না আপু? তুই যা, আমি আসছি। দাদি, ওকে একটু ডিম পোচ করে দাও, আর দুধটা গরম করে দিও, দুর্বল লাগছে অনেক। দাদি দরজায় দাঁড়িয়ে দুজনে কথোপকথন শুনছিলেন। নিশাতের গলে শুকনো ভাব আর রায়ানের চোখের অসহায়তা তার চোখ এড়ালো না। তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে রাতে, কিন্তু কি হয়েছে সেটা জিজ্ঞেস করলেন না। এই বয়সে ছেলে মেয়েদের মনের ভিতর অনেক ঝড় ওঠে, সময় দিলে ঠিক হয়ে যাবে। তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন নাস্তা রেডি করতে। আপু, তুমি আমার সাথে খাবে না? রাগ করেছো আমার উপর? আমি সরি, আমি সত্যি জানি না কি করেছি, প্লিজ মাফ করে দাও। ধুর বোকা, রাগ করবো কেন? তুই যা তো, আমি আসছি 5 মিনিটে। গিয়ে টেবিলে বস, আমি চুলটা বেঁধে আসি। নিশাত জোর করে হাসলো, সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছালো না। রায়ন বুঝলো আপু কিছু লুকাচ্ছে, কিন্তু জোর করলো না আর। সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। নিশাত দরজা লাগিয়ে দিল সাথে সাথে, তারপর ধপ করে বসে পড়ল খাটের উপর। বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল সে। কাল রাতে রায়ানের বলা কথাগুলো আবারও কানে বাজছে। ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে, শুধু তুমি জানবে। নিশাতের দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব এখন? ও আমার ভাই, 7 বছরের ছোট, পিচ্চি একটা ছেলে। ওর ফিলিংসকে আমি কিভাবে হ্যান্ডেল করব? নিশাত নিজের মনে বিড়বিড় করলো, তার চোখের জল বালিশ ভিজিয়ে দিচ্ছে। সে উঠে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখলো ভালো করে। 25 বছর বয়স, মাস্টার্স শেষ, চাকরির চেষ্টা করছে। আর রায়ান সবে 18, কলেজে ভর্তি হবে। তার জীবন এখনো শুরুই হয়নি। নিশাত কিভাবে এই সম্পর্কে জড়াবে? সমাজ কি বলবে? বাবা কি ভাববেন? দাদি কি মনে করবেন? নিশাতের মাথায় কাজ করছে না। নিশাত, অফিসে যাচ্ছি, রায়ানকে দেখে রাখিস, ছেলেটা এখনো দুর্বল। আর শোন,
তোর মুখ শুকনো কেন? রাতে ঘুমাসনি? না বাবা, ঘুমিয়েছি। তুমি টেনশন করো না, আমি আছি তো। তুমি সাবধানে যাও, লাঞ্চ টাইমে ফোন করব আমি। করিম সাহেব অফিসে যাওয়ার আগে মেয়ের রুমে উকি দিয়েছিলেন। নিশাত তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হলো। বাবাকে বিদায় দিয়ে সে বাথরুমে ঢুকলো। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলো ভালো করে। আয়নায় নিজেকে দেখে শক্ত করলো নিজেকে। না, দুর্বল হলে চলবে না। রায়ানকে বোঝাতে হবে, তাকে দূরে সরিয়ে দিতে হবে। এটাই ঠিক, এটাই সবার জন্য ভালো। আপু তুমি আসলে না তো? আমি একা একা নাস্তা করলাম। দাদি জিজ্ঞেস করছিল তুমি কোথায়। আমি কি বলবো? এই তো এসে গেছি, সরি একটু লেট হয়ে গেল। নে এখন কলেজের জন্য রেডি হয়ে নে, আমি ড্রপ করে দেব তোকে। নিশাত ডাইনিং এ এসে বসলো। প্লেটে খাবার নিল কিন্তু খেতে পারলো না, গলে দিয়ে নামছে না কিছু। রায়ান সামনে বসে আছে মাথা নিচু করে, সেও খাচ্ছে না ঠিক মতো। দুজনের মাঝে একটা অস্বস্তিকর নীরবতা। দাদি দূর থেকে দেখছেন সব, তিনি কিছু বলছেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলছেন মাঝে মাঝে। আপু তুমি আমাকে কলেজে ড্রপ করবে? সত্যি? আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কথাই বলবে না। আর থ্যাংক ইউ আপু। ধুর পাগল, কথা বলবো না কেন? তুই আমার ভাই না? ভাইয়ের জন্য বোন করবে না? এখন জলদি খেয়ে রেডি হ। নিশাত জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে রায়ানের প্লেটে আরেকটা পরোটা তুলে দিল। রায়ানের মুখে হাসি ফুটলো, সাথে আপু রাগ করেনি। আপু এখনো তাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। সে তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে গেল রেডি হতে। নিশাত তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ছেলেটার খুশি দেখে তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো আবার। আমি পারবো না রে রায়ান, তোকে কষ্ট দিতে পারবো না, আবার কাছেও টানতে পারবো না। আমি কি করব? কেউ বলে দাও। নিশাতের চোখ আবার ভিজে উঠল। সে টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। আলমারি থেকে একটা সুতি শাড়ি বের করলো। আজকে রায়ানকে কলেজে দিয়ে ভার্সিটিতে যাবে, সার্টিফিকেট তুলতে হবে। বাসায় থাকলে রায়ানের মুখোমুখি হতে হবে বারবার, নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে। তার চেয়ে দূরে থাকাই ভালো, দূরত্ব সব ঠিক করে দেবে হয়তো। নিশাত শোন মা, রায়ান ছেলেটা ভালো, বাপ মা নেই, তোর উপর একটু দুর্বল হতেই পারে, তুই রাগ করিস না ওর উপর। দাদি আমি জানি না কি বলবো, আমার মাথা কাজ করছে না। তুমি শুধু দোয়া করো আমার জন্য, আমি যেন ভুল না করি। দাদি নিশাতের রুমে এসেছিলেন। নাতনির চোখের জল দেখে তিনি সব বুঝে গেছেন। এই বয়সে তিনিও প্রেমে পড়েছিলেন। মনের কথা বুঝতে তার দেরি হয় না। তিনি নিশাতকে বুকে টেনে নিলেন। নিশাত দাদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বাচ্চাদের মতো। দাদি তার মাথায় হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। কোনো উপদেশ দিলেন না, কোনো বাধাও দিলেন না। শুধু বললেন, যা মন চাই তাই কর, কিন্তু পরে যেন আফসোস না থাকে। আপু আমি রেডি। তুমি রেডি? চলো, দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন লেট করলে স্যাররা বকবে। তুমি কি কাঁদছিলে আপু? না তো, চোখে কি যেন পড়েছিল। চল বের হই, রিক্সা ডাক, আমি ব্যাগটা নিয়ে আসছি, তুই গেটে দাঁড়া। নিশাত তাড়াতাড়ি চোখ মুছে নিল। রায়ান দরজায় দাঁড়িয়ে আছে, স্কুল ব্যাগ কাঁধে, সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট, চোখে একটা নতুন চশমা। একদম স্কুল বয়ের মতো লাগছে। নিশাতের বুকের ভেতরটা হু হু করে উঠল আবার। এই ছেলেটাকে সে কিভাবে কষ্ট দেবে, কিভাবে বলবে যে তার ফিলিংসের কোনো দাম নেই। নিশাত পার্সটা হাতে নিয়ে বেরিয়ে এলো। রায়ান গেটের কাছে রিক্সা দাঁড় করিয়ে রেখেছে আগে থেকেই। আপু ওঠো, আমি হাত ধরি। পড়ে যাবে তো। রিক্সাটা একটু উঁচু, আসো আমি হেল্প করি, ভয় পেও না। লাগবে না, আমি উঠতে পারবো, তুই উঠে বস, সাবধানে বসিস, রড ধরে থাকিস, ঢাকার রাস্তা ঝাঁকি লাগবে। নিশাত রায়ানের বাড়িয়ে দেওয়া হাত ইগনোর করলো ইচ্ছা করেই। সে নিজেই উঠে বসলো রিক্সায়। রায়ান মন খারাপ করে উঠলো অন্য পাশে। দুজনের মাঝে এক হাত জায়গা। আগে হলে রায়ান গা ঘেঁষে বসতো, গল্প করতো, হাসতো। আর চুপচাপ নিশাত জানালার দিকে তাকিয়ে আছে। রিক্সা চলতে শুরু করলো কলেজের দিকে। বাতাসে নিশাতের চুল উঠছে, রায়ানের শার্টের হাতা ফরফর করছে। আপু তুমি আমার উপর রাগ করে আছো তাই না? কাল রাতে আমি সত্যি কিছু বলেছি? প্লিজ বলো আপু, না বললে আমি শান্তি পাবো না। কিছু বলিসনি তুই, আমি রাগ করিনি। শুধু তুই এখন বড় হচ্ছিস, বুঝতে শেখ, সবসময় বাচ্চামি করলে চলে না। নিশাতের গলা কাঁপছিল কথাগুলো বলতে। সে রায়ানের দিকে তাকালো না, রাস্তার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে।
রান বুঝলো আপ কিছু লুকাচ্ছে, কিন্তু জোর করলো না আর। সে চুপ করে গেল। রিক্সা চলছে ঢাকার ব্যস্ত রাস্তা দিয়ে। হর্নের শব্দ, মানুষের কোলাহল, ফেরিওয়ালার ডাক, কিন্তু দুজনের মাঝে নীরবতা, একটা ভারী অস্বস্তিকর নীরবতা যা ভাঙার সাহস কারো নেই। আপু কলেজ এসে গেছে, আমি নেমে যাই, তুমি সাবধানে যেও। আর আর থ্যাংক ইউ আমাকে ড্রপ করার জন্য। ক্লাস শেষে ফোন করিস, আমি এসে নিয়ে যাব। উল্টাপাল্টা ঘোরাঘুরি করবি না, সোজা বাসায় যাবি, বুঝলি? কলেজে গেটে রিক্সা থামলো। রায়ান নেমে দাঁড়ালো। সে একবার নিশাতের দিকে তাকালো। নিশাতের চোখে জল টলমলো করছে। রায়ান কিছু বলতে গিয়েও বলল না। সে শুধু হাত নাড়লো হালকা করে, তারপর কলেজের ভিতর ঢুকে গেল। নিশাত রিক্সায় বসে রইল কিছুক্ষণ, রায়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে। তারপর রিক্সাওয়ালাকে বলল ভার্সিটির দিকে যেতে। বুকের ভিতর একটা শূন্যতা নিয়ে এসে রওনা দিল। আমি পারবো তো রায়ানকে ছাড়া থাকতে? ওর চোখের মায়া ভুলতে পারবো নাকি আমিও? না, এ হতে পারে না, কখনো না। রিক্সা চলছে, নিশাতের চোখ দিয়ে জল পড়ছে অনবরত। বাতাসে সেই জল শুকিয়ে যাচ্ছে গালে। সে মুছছে না, পড়তে দিচ্ছে না। আজ সে কাঁদবে, মন ভরে কাঁদবে। তারপর শক্ত হবে, রানের থেকে দূরে সরে যাবে। এটাই নিয়তি, এটাই ঠিক। নিশাত নিজেকে বোঝালো বারবার, কিন্তু মন মানলো না। মনের ভিতর একটা ছোট্ট পিচ্চি ছেলে হাত ধরে দাঁড়িয়ে আছে, চোখে জল, মুখে আকুতি। রায়ান, এত রাত হয়েছে, কলেজ থেকে ফিরে তুই না খেয়ে শুয়ে পড়লি কেন? শরীর খারাপ লাগছে? জ্বর এসেছে আবার? না আপু, জ্বর নেই, খেতে ইচ্ছে করছে না। তুমি খেয়েছো? সারাদিন ভার্সিটিতে ছিলে, ক্লান্ত লাগছে না? ঘুমাও তুমি। রাত 11টা বেজে গেছে। নিশাতের রুমে লাইট নেভানো, শুধু টেবিল ল্যাম্পের হলুদ আলো জ্বলছে মিটমিট করে। খাটের এক পাশে রায়ান শুয়ে আছে, দেওয়ালের দিকে মুখ করে, গায়ে পাতলা চাদর টানা, শরীর গুটিয়ে রেখেছে বাচ্চাদের মতো। অন্য পাশে দাঁড়িয়ে আছে নিশাত, পরনে একটা হালকা সুতির সালোয়ার কামিজ, চুল খোলা, মুখে সারাদিনের ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সে সকাল থেকে ভার্সিটিতে ছিল, সার্টিফিকেট তোলা, স্যারদের সাথে দেখা করা, বন্ধুদের সাথে কথা বলা, কিন্তু মন পড়েছিল বাসায়। রায়ান ঠিক আছে তো? খেয়েছো তো? জ্বর আসেনি তো আবার? সন্ধ্যায় বাসায় ফিরে দেখে রায়ান রুম অন্ধকার করে শুয়ে আছে, নাস্তাও করেনি। নিশাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। ওষুধ খাবি কিভাবে? আমি স্যুপ গরম করে আনছি, উঠে বস, জিদ করিস না আমার সাথে। আপু তুমি কেন এত কেয়ার করো আমার? আমি তো বলেছি আমার কিছু হয়নি, তুমি শুধু শুধু টেনশন করছো। যাও ঘুমাও। রায়ানের গলায় অভিমান ঝরে পড়ল। সে পাশ ফিরল না, নিশাতের দিকে তাকালো না। সকাল থেকে নিশাত তাকে এড়িয়ে চলছে, কলেজে নামিয়ে দিয়ে চলে গেল। একবারও ফিরে তাকালো না, ফোনও করেনি সারাদিন। রায়ান ক্লাস শেষে একা একা বাসায় ফিরেছে। বুকের ভিতর একটা চাপা কষ্ট নিয়ে ঘুরেছে পুরো দিন। এখন রাতে নিশাত এসে আবার আদিক্ষেতা করছে। তার ভালো লাগছে না, আবার ভালো লাগছে। এই দ্বন্দ্বে সে দিশেহারা। আমি তোর বড় বোন, কেয়ার করব না? তুই চুপ করে শুয়ে থাক, আমি 5 মিনিটে আসছি, উঠবি না খবরদার। নিশা তার কথা বাড়ালো না। সে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল। গ্যাসে স্যুপ গরম চড়ালো। তার হাত কাঁপছে, চোখে জল চিকচিক করছে। রানের অভিমানী গলাটা তার বুকের ভিতর বিচ্ছে। সে কি করবে? কাছে টানলে পাপ, দূরে সরিয়ে দিলে কষ্ট। এই দোটানায় সে পাগল হয়ে যাবে। স্যুপ গরম হতে সে একটা ট্রেতে বাটি, চামচ, পানির গ্লাস আর ওষুধ সাজিয়ে রুমে চলে এলো। রান এখনো একইভাবে শুয়ে আছে। এই ওঠ, স্যুপ এনেছি, খেয়ে নে, তারপর ওষুধ খাবি। আমি খাইয়ে দিচ্ছি, না করিস না একদম, হা কর। আমি বললাম তো খাবো না আপু, জোর করো না প্লিজ, আমার ভালো লাগছে না। তুমি রেখে যাও, পরে খেয়ে নেব। রান এবার উঠে বসলো। তার চোখ লাল, চুল এলোমেলো, গলার স্বর ভারী। সে নিশাতের দিকে তাকালো সরাসরি। এই চোখে অভিমান, কষ্ট আর একরাশ না বলা কথা জমে আছে। নিশাত ট্রেটা পাশে টেবিলে রাখলো, তারপর নিজেই খাটের উপর উঠে বসলো রানের মুখোমুখি। দুজনের হাঁটু ছুঁই ছুঁই। রুমের ভিতর পিনপত নীরবতা, শুধু টেবিল ল্যাম্পের আলো কাঁপছে মৃদু মন্দ। বাইরে দূরে কোথাও কুকুর ডাকছে। কি হয়েছে তোর? সকাল থেকে এমন করছিস কেন? আমি কি করেছি বল আমাকে, না বললে বুঝবো কিভাবে? তুমি কিছু করনি আপু, সব দোষ আমার। আমি কেন থাক, বাদ দাও, আমি ঠিক আছি। রান কথা শেষ করতে পারল না, তার গলা বুঝে এলো।
সে মুখ ঘুরিয়ে নিল তাড়াতাড়ি, চোখের কোণে জমে থাকা জল লুকাতে চাইল। নিশাতের বুকটা ফেটে যাচ্ছে, সে আর সহ্য করতে পারল না। হঠাৎ করে সে রায়ানকে জড়িয়ে ধরল শক্ত করে। রায়ানের মাথাটা টেনে নিল নিজের বুকের ওপর। রায়ান প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর সেও আঁকড়ে ধরল নিশাতকে। দুজনেই কাঁপছে, দুজনের চোখেই জল। আপু আপু আমি সরি, আমি আর কখনো কখনো তোমাকে কষ্ট দেব না, প্রমিস। তুমি কেঁদো না প্লিজ। চুপ কর বোকা ছেলে, কাঁদছিস কেন তুই? আমি আছি তো, কোথাও যাব না। তুই শুধু ভালো থাক, সুস্থ থাক, আর কিচ্ছু চাই না। নিশাতের গলায় কান্না মিশে আছে। সে রায়ানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়। রায়ান নিশাতের বুকে মুখ গুজে আছে। নিশাতের শাড়ির আঁচল খামছে ধরেছে শক্ত করে। তার গরম নিঃশ্বাস পড়ছে নিশাতের গলার কাছে। নিশাতের শরীর শিশির করে উঠল। একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। ভয়, ভালো লাগা, অপরাধবোধ, অধিকারবোধ সব মিলেমিশে একাকার। সে রায়ানকে ছাড়ল না, আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুই না খেলে আমি খাবো না, তুই না ঘুমালে আমি ঘুমাবো না, তুই কষ্ট পেলে আমি মরে যাব, বুঝেছিস পিচ্চি? তুমি তুমি সত্যি বলছো? তুমি আমাকে ছেড়ে যাবে না? কখনো না? কথা দাও, আঙুল ছুঁয়ে প্রমিস করো। রায়ান মুখ তুলে তাকালো, তার চোখে জল, নাকে জল, ঠোঁট কাঁপছে। নিশাত নিজের আঁচল দিয়ে যত্ন করে মুছে দিল রায়ানের মুখ। তারপর নিজের কনিষ্ঠা আঙ্গুল বাড়িয়ে দিল রায়ানের দিকে। রায়ান কাঁপা কাঁপা হাতে নিজের কনিষ্ঠা আঙ্গুল জড়ালো নিশাতের আঙ্গুলে। দুজনের চোখে চোখ, ল্যাম্পের আলোয় দুজনের মুখ ঝলমল করছে। বাইরের দুনিয়া ভুলে গেছে তারা। এই মুহূর্তে শুধু তারা দুজন আর তাদের না বলা অনুভূতিগুলো। প্রমিস, কখনো ছেড়ে যাব না। এবার খুশি? নে এখন স্যুপটা খা, আমি খাইয়ে দিচ্ছি, না করিস না আর। নিশাত চাললো রায়ানকে, ট্রে থেকে সুপের বাটি তুলে নিল। রায়ান এখনো ঘোরের মধ্যে আছে। সে অবাক হয়ে দেখছে নিশাতকে। একটু আগে যে মেয়েটা তাকে দূরে সরিয়ে দিচ্ছিল, এখন সেই মেয়েটাই তাকে বুকে জড়িয়ে ধরেছে। তার চোখে জল, মুখে আদর। রায়ানের মনে হলো সে স্বপ্ন দেখছে। নিশাত চামচের স্যুপ তুলে ফু দিল, তারপর রায়ানের মুখের সামনে ধরল। রায়ান এবার আর না করলো না, সে চুপচাপ খেয়ে নিল সবটা। কিরে, তোদের খাওয়া হয়েছে? রায়ান খেয়েছে? নিশাত তুই খেয়েছিস মা? রাত অনেক হলো, এবার শুয়ে পড় তোরা। হ্যাঁ দাদি, খেয়েছে, আমিও খাবো এখন। তুমি ঘুমাও, আমরা লাইট নিভিয়ে শুয়ে পড়বো এক্ষুনি, টেনশন করো না। দাদি দরজার বাইরে থেকে গলা তুলে জিজ্ঞেস করলেন। তিনি ঘুমাননি এখনো। নাতি নাতনির জন্য চিন্তা হয় তার। নিশাত উত্তর দিল ঘরের ভিতর থেকে। দাদি নিশ্চিন্ত হয়ে নিজের রুমে চলে গেলেন। নিশাত উঠে দরজা লাগিয়ে দিল ভিতর থেকে, তারপর লাইট নিভিয়ে দিল বড়টা। শুধু টেবিল ল্যাম্প জ্বলছে এখন। রুমে একটা হালকা আধো আলো, আধো অন্ধকার। আপু তুমি আজও আমার পাশে শোবে? প্লিজ না করো না, আমার একা লাগে, ভয় লাগে, তুমি থাকলে শান্তি লাগে। শোবো, তুই ওই পাশে শো, আমি এই পাশে। মাঝে কোলবালিশ থাকবে, আর উল্টাপাল্টা কিছু ভাববি না, একদম ঘুমাবি শুধু। নিশাতের গলায় শাসন কিন্তু চোখে মায়া। সে চাদর টেনে শুয়ে পড়ল খাটের এক পাশে। রায়ান অন্য পাশে শুলো। মাঝখানে সেই চিরচেনা কোলবালিশটা। কিন্তু আজ দুজনে কেউই ঘুমাতে পারছে না। দুজনেই জেগে আছে। দুজনের নিঃশ্বাসে শব্দ হালকা শোনা যাচ্ছে। বাইরে হালকা বাতাস দিচ্ছে, জানালার পর্দা নড়ছে মৃদু মৃদু। রুমের ভিতর একটা অদ্ভুত টান টান উত্তেজনা। আপু তোমার ঘুম আসছে না? আমারও আসছে না। গল্প করবে? ছোটবেলার গল্প, যখন তুমি আমাকে চর মারতে, মনে আছে? চর মারতাম, বেশ করতাম, দুষ্টু ছিলি তুই, এখনো আছিস। চুপ করে ঘুমা, কাল কলেজ আছে তোর, সকালে উঠতে হবে। নিশাত পাশ ফিরল না, সিলিং এর দিকে তাকিয়ে শুয়ে রইল। রায়ান পাশ ফিরে শুলো নিশাতের দিকে মুখ করে। কোলবালিশের উপর দিয়ে সে দেখতে পাচ্ছে নিশাতের মুখের এক পাশ। ল্যাম্পের আলোয় নিশাতের নাকের ডগা, ঠোঁট, গলার ভাঁজ চকচক করছে। রায়ানের বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। সে নিজের অজান্তে হাত বাড়ালো, কোলবালিশটা সরিয়ে দিল আলতো করে। এখন দুজনের মাঝে কোনো বাধা নেই। রায়ান, কি করছিস? কোলবালিশ সরালি কেন? আমি না বলেছি রাখ ওটা, লক্ষ্মী ছেলে, কথা শোন। আপু প্লিজ, আজ কোনো বাধা রেখো না আমাদের মাঝে। আমি প্রমিস করছি কিছু করব না, শুধু পাশে শোবো। রায়ানের গলায় এমন একটা আকুতি ছিল যে নিশাত না করতে পারল না। সে চুপ করে রইল। রায়ান ধীরে ধীরে এগিয়ে এলো নিশাতের খুব কাছে। দুজনে নিঃশ্বাস মিশে যাচ্ছে একে অপরের সাথে।
নিশাতের হার্টবিট এত জোরে হচ্ছে যে রায়ন শুনতে পাচ্ছে মনে হয়। রায়ন হাত বাড়িয়ে আলতো করে ছুলো নিশাতের গাল। নিশাত কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। তার শরীর বেয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। আপু তুমি কাঁপছো কেন? ভয় লাগছে? আমি আছি তো, কিচ্ছু হবে না। আমি শুধু শুধু তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই। রায়নের গলাটা ফিসফিসিয়ে বলা, তবুও ঘরের নিস্তব্ধতায় স্পষ্ট শোনালো। নিশাত চোখ খুলল না, তার ঠোঁট কাঁপছে। সে জানে এটা ভুল, ঘোর অন্যায়, কিন্তু শরীর মন কিছুই শুনছে না তার। রায়নের হাতের স্পর্শে সে অবশ হয়ে যাচ্ছে। বহুদিনের জমানো এক তৃষ্ণা জেগে উঠেছে ভিতরে। সে কিছু বলল না, শুধু মাথাটা হালকা কাত করলো সম্মতির ভঙ্গিতে। রায়ন ইশারা বুঝলো। সে ধীরে ধীরে নিশাতকে টেনে নিল নিজের বুকের উপর। রায়ান, না, আমরা এটা করতে পারি না। তুই ছোট, আমি তোর বড়, লোকে কি বলবে? কেউ কিছু বলবে না আপু। এই রুমে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। আর আমি ছোট না, 18 বছর আমার। নিশাত বাধা দিতে চাইলো, কিন্তু গলায় জোর পেল না। রানের বুকে মাথা রেখে সে শুনতে পাচ্ছে ছেলেটার হার্টবিট। তার নিজের হার্টবিটের সাথে মিলে একটা ছন্দ তৈরি হয়েছে। রানের হাত নিশাতের পিঠে আলতো করে ঘুরছে, চুলে বিলি কাটছে। নিশাতের দম বন্ধ হয়ে আসছে। সে চোখ বন্ধ করে পড়ে রইল। নিশাতের শরীরের উষ্ণতা, তার গায়ের গন্ধ, তার নিঃশ্বাস সব মিলিয়ে নিশাতের পৃথিবী তুলে উঠল। সে আর ভাবতে পারছে না কিছু, শুধু অনুভব করছে। আপু তুমি এত সুন্দর কেন? তোমার চুল এত নরম কেন? তোমার গা থেকে মিষ্টি একটা স্মেল আসে, আমার নেশা লেগে যায়। রান ফিস ফিস করে বলল নিশাতের কানে কাছে। তার গরম নিঃশ্বাস নিশাতের কানের লতিতে লাগছে। নিশাতের সারা শরীর কেঁপে উঠল আবার। সে রায়নের শার্ট খামছে ধরল শক্ত করে। তার মনে হলো সে তলিয়ে যাচ্ছে কোথাও, কোনো অতল গভীরে, যেখান থেকে ফেরার পথ নেই। রায়ন এবার নিশাতের মুখটা দুহাতে তুলে ধরল। নিশাত চোখ খুলল ধীরে ধীরে। দুজনের চোখাচোখি হলো। ল্যাম্পের আলোয় দুজনের চোখ চকচক করছে। রায়ান প্লিজ থাম। আমরা পরে পস্তাবো, এটা ঠিক না। আমি তোর আপু, ভুলে যাস না। নিশাত শেষবারের মতো বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার গলায় কোনো জোর নেই, চোখে কোনো শাসন নেই, আছে শুধু আকুতি আর সমর্পণ। রান সেই চোখের ভাষা বলল। সে আর কিছু বলল না। ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনলো নিশাতের মুখের কাছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। বাইরে রাত গভীর হচ্ছে, আর রুমের ভিতর দুটো হৃদয় এক হতে যাচ্ছে। সমস্ত নিয়ম ভেঙে, সমস্ত বাধা পেরিয়ে ল্যাম্পের আলো নিভে গেল হঠাৎ। ঘর ডুবে গেল অন্ধকারে, আর সেই অন্ধকারে ঢাকা পড়ে গেল দুজনের না বলা কথা, নামেটা তৃষ্ণা আর এক নতুন শুরুর গল্প। রায়ান ছাড় আমাকে, সকাল হয়ে গেছে। দাদি উঠে পড়বে এক্ষুনি। কেউ দেখে ফেললে কি হবে ভেবেছিস? পাগলামি করিস না। দেখুক আপু, আমি ভয় পাই না। তুমি আমার, আমি তোমার, এটাই সত্যি। আর কিছু জানি না আমি, প্লিজ যেও না। ভোরের আলো ফুটেছে জানালার বাইরে, পাখিরা ডাকছে কিচিমিচি করে। রুমের ভেতর এসি, হালকা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। খাটের উপর এলোমেলো চাদরের মধ্যে শুয়ে আছে দুজন মানুষ। নিশাত উঠে বসার চেষ্টা করেছে তাড়াতাড়ি, চুল এলোমেলো, শাড়ির আঁচল অবিন্যস্ত, চোখে রাতের ঘোর আর অপরাধবোধ মেশানো। রায়ন তাকে আঁকড়ে ধরে আছে পিছন থেকে শক্ত করে, ছাড়তে চাইছে না কিছুতেই। তার চোখে ঘুম নেই, আছে একরাশ অধিকার আর ভয়, হারানোর ভয়। নিশাত যদি এখন উঠে চলে যায়, যদি বলে কাল রাতে যা হয়েছে সব ভুল, তাহলে সে কি করবে? এই ভাবনাই তাকে পাগল করে দিচ্ছে। রায়ান, বোঝার চেষ্টা কর। কাল রাতে আমরা ভুল করেছি, অনেক বড় ভুল। আমি তোর বড়, তুই আমার ছোট, এটা হয় না। ভুল কেন আপু? ভালোবাসা কখনো ভুল হয় না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। বয়স দিয়ে কি হয়? মনটাই আসল। রান নিশাতকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে নিল। নিশাতের চোখে জল টলমল করছে। রান নিজের হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দিল সেই জল যত্ন করে। তারপর নিশাতের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নিশাত চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। তার শরীর আবার কেঁপে উঠল। কাল রাতের স্পর্শ, রায়নের উষ্ণতা, তার পাগলামি সব মনে পড়ে যাচ্ছে আবার। সে নিজেকে সামলাতে পারছে না, আবার নিজেকে ভাসিয়েও দিতে পারছে না। এই টানাপোড়েনে সে শেষ হয়ে যাচ্ছে। নিশাত, ওঠ মা, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়বি না? আর রায়ানকে ডাক, কলেজ আছে তো আজ, দেরি হয়ে যাবে। হ্যাঁ দাদি, উঠছি। তুমি যাও, আমরা 5 মিনিটে আসছি। রায়ানকে ডেকে দিচ্ছি আমি। তুমি নাস্তা রেডি করো। দাদির গলা শুনে দুজনেই চমকে উঠল একসাথে। নিশাত তাড়াতাড়ি রায়নের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল।
তারপর খাট থেকে নেমে দাঁড়ালো, শাড়ি ঠিক করলো তাড়াহুড়ো করে, চুল হাত দিয়ে আস্তে নিল কোনো মতে। হ্যান উঠে বসলো ধীরে ধীরে, তার চোখে হতাশা, আবার সেই দূরত্ব, আবার সেই লুকোচুরি। কাল রাতে যে নিশাদকে সে পেয়েছিল সেই নিশাদ এখন আবার হারিয়ে যাচ্ছে। আপু, তুমি আমার পালাচ্ছ আমার থেকে? কাল রাতে কথা দিয়েছিলে ছেড়ে যাবে না, এখন আবার দূরে সরিয়ে দিচ্ছ কেন? পালাচ্ছি না, সময় দে আমাকে, ভাবতে দে। এটা ছেলে খেলা না রায়ান, আমাদের জীবন জড়িত এখানে, বুঝতে চেষ্টা কর। নিশাতের গলায় অসাধ্য ঝরে পড়ল। সে বাথরুমের দিকে চলে গেল দ্রুত পায়ে, দরজা লাগিয়ে দিল ভিতর থেকে। আয়নায় নিজেকে দেখলো সে, গলার কাছে দাগ, রায়নের ভালোবাসার চিহ্ন, ঠোঁট ফোলা ফোলা, রাতে চোখের ক্লান্তি আর সুখের রেশ একসাথে। নিশাত দুহাতে মুখ ঢাকলো। সে কি করবে এখন? কিভাবে মুখ দেখাবে বাবাকে, দাদিকে? কিভাবে সামলাবে নিজেকে আর রায়ানকে? তার মাথা কাজ করছে না। নিশাত, রায়ান, তোরা রেডি? আমি নাস্তা করে বের হব, আজ মিটিং আছে সকাল সকাল। রায়ান, কলেজের কোনো সমস্যা হলে ফোন করিস। হ্যাঁ মামা, আসছি। আপু ওয়াশরুমে, আপনি খেয়ে নিন, আমি আসছি এক্ষুনি, দেরি হবে না? করিম সাহেব ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিলেন। তিনি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, কোট টাই পরা, হাতে ঘড়ি। রায়ন রুম থেকে বেরিয়ে এলো মাথা নিচু করে, তার চোখে মুখে রাতের ঘুম না হওয়ার ছাপ স্পষ্ট। করিম সাহেব ভাবলেন জ্বরের জন্য হয়তো। তিনি রায়নের মাথায় হাত বুলিয়ে দিলেন স্নেহের সাথে, তারপর তাড়াতাড়ি নাস্তা শেষ করে অফিসের জন্য বেরিয়ে গেলেন। রায়ান, তুই নাস্তা করে কলেজে চলে যা, আমি আজ ভার্সিটিতে যাব না, শরীরটা ভালো লাগছে না, মাথা ধরেছে খুব। আপু তুমি অসুস্থ? কি হয়েছে? জ্বর আসেনি তো? দেখি কপাল। না, জ্বর নেই। তাহলে মন খারাপ আমার জন্য? নিশাত ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে, চোখে মুখে পানি দিয়েছে কিন্তু ফোলা ভাবটা জানি। সে ডাইনিং এ এসে বসলো না, সোজা নিজের রুমে চলে যাচ্ছিল। রান পথ আটকালো তার। নিশাতের কপালে হাত দিল আলতো করে, তার স্পর্শে নিশাত কেঁপে উঠল আবার। সে চোখ নামিয়ে নিল। রানের চোখে চোখ রাখতে পারছে না, লজ্জা, ভয়, অপরাধ বোধ সব একসাথে গ্রাস করেছে তাকে। কিছু হয়নি আমার, তুই যা, লেট হচ্ছে তোর, আমি রেস্ট নেবো একটু। দাদি আছে বাসায়, টেনশন করিস না। নিশাত রায়নের হাত সরিয়ে দিল আস্তে করে, তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল ভিতর থেকে। রায়ন দরজার বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তার বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। আপু তাকে এড়িয়ে যাচ্ছে। কাল রাতের সবকিছু স্বপ্ন ছিল না, স্বপ্ন না। তার ঠোঁটে এখনো নিশাতের স্পর্শ লেগে আছে, তার হাতে এখনো নিশাতের চুলের গন্ধ লেগে আছে। তাহলে কেন এই দূরত্ব? সে দীর্ঘশ্বাস ফেলে কলেজের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। কিরে নিশাদ, খাবি না? রায়ানটা না খেয়ে চলে গেল, তুইও শুয়ে পড়লি। কি হয়েছে তোদের? ঝগড়া করেছিস নাকি? না দাদি, ঝগড়া না, এমনি ভালো লাগছে না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, এখন একটু ঘুমাবো, ডেকো না প্লিজ। দাদি নাতনির রুমের দরজায় নক করেছিলেন। নিশাদ ভিতর থেকে উত্তর দিল শান্ত গলায়। দাদি আর জোর করলেন না, তিনি জানেন জোর করে লাভ নেই, সময় দিলে সব ঠিক হয়ে যাবে। তিনি নিজের রুমে চলে গেলেন। নিশাদ বিছানায় শুয়ে পড়ল, বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল আবার। কাল রাতের প্রতিটা মুহূর্ত ছবির মতো ভাসছে চোখের সামনে। রায়নের পাগলামি, তার আদর, তার ভালোবাসা, সব সত্যি, আবার সব মিথ্যা, কারণ এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। হ্যালো নিশাত, আমি সজীব। কিরে, ভার্সিটিতে আসবি না আজ? সার্টিফিকেট তুলবি না? স্যার খুঁজছিল তোকে, কি হয়েছে? হ্যাঁ সজীব ভাই, শরীরটা ভালো না, আজ যাব না, কাল যাব ইনশাল্লাহ। স্যারকে বলে দিও প্লিজ, থ্যাংক ইউ। দুপুরের দিকে নিশাতের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভাসছে সজীব। নিশাতের ক্লাসমেট, ভার্সিটির সিনিয়র ভাই, পড়াশোনায় খুব ভালো, সবাই তাকে সম্মান করে। নিশাতের সাথে ভালো বন্ধুত্ব। সজীব প্রায় নিশাতকে নোট দেয়, হেল্প করে। নিশাত ফোন ধরল অনিচ্ছা সত্ত্বেও। সজীবের গলায় উদ্বেগ। নিশাত মিথ্যা বলল শরীর খারাপের কথা। সজীব বিশ্বাস করলো না পুরোপুরি, তবুও আর জোর করলো না, ফোন রেখে দিল। সজীব ভাই কত ভালো, কত কেয়ার করে, আর আমি একটা পিচ্চি ছেলের সাথে, ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে। ফোন রাখার পর নিশাতের নিজের উপর রাগ হলো আরো। সজীব ভাইয়ের মতো একটা ছেলে তাকে পছন্দ করে সে জানে। সজীব কখনো বলছে না, কিন্তু তার চোখের ভাষা বলে দেয় সব। আর সে কি করছে নিজের মামাতো ভাইয়ের সাথে? না, আর ভাবতে পারছে না। নিশাত উঠে বসলো, চোখ মুছলো ভালো করে। না, এভাবে চলবে না, তাকে শক্ত হতে হবে। রায়নকে বোঝাতে হবে এই সম্পর্ক এখানেই শেষ করতে হবে। আপু, আমি এসে গেছি, দরজা খোলো।
তুমি খেয়েছো? ওষুধ খেয়েছো? শরীর ভালো লাগছে এখন? কথা বলো আপু। হ্যাঁ খেয়েছি। তুই ফ্রেশ হয়ে নে, আমি চা করছি। দাদি ঘুমাচ্ছে, আস্তে কথা বল। দরজা খোলা আছে, আয়। বিকেল 5টা, কলেজ থেকে ফিরেছে রায়ান। সোজা নিশাতের রুমে দরজায় এসে দাঁড়িয়েছে, কাঁধে ব্যাগ, তার মুখে চিন্তার ছাপ। সারাদিন ক্লাসে মন দিতে পারেনি সে, শুধু নিশাতের কথা ভেবেছে। আপু কি করছে? খেয়েছে তো? রাগ কমেছে তো? এখন নিশাতের গলা শুনে তার বুকের পাথরটা একটু হালকা হলো। সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। নিশাত খাটে হেলান দিয়ে বসে আছে, চোখ লাল কিন্তু শান্ত। আপু তুমি আমার সাথে কথা বলবে না? কাল রাতের জন্য আমি সরি। আমি জোর করেছি তোমাকে, প্লিজ মাফ করে দাও। চুপ কর, সরি বলবি না। দোষ তোর না, দোষ আমার। আমি বড়, আমার বোঝা উচিত ছিল। তুই ছোট, আবেগের বশে। নিশাত কথা শেষ করতে পারলো না, তার গলা বুঝে এলো। রানী এগিয়ে এসে নিশাতের পাশে বসলো। দুজনের মাঝে এক হাত দূরত্ব, কিন্তু সেই দূরত্বটা এখন পাহাড় সমান মনে হচ্ছে। রান হাত বাড়ালো নিশাতের দিকে, তারপর আবার গুটিয়ে নিল। সাহস পেল না ছুতে। নিশাত দেখলো সেটা, তার বুকের ভিতরটা হু হু করে উঠল। শোন রায়ান, কাল রাতে যা হয়েছে ভুলে যা। ওটা অ্যাক্সিডেন্ট। আমরা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এর কোনো মানে নেই। মানে নেই আপু? আমার কাছে তো সব মানে আছে। আমি তোমাকে ভালোবাসি, কাল রাতে না, অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। রানের গলায় দৃঢ়তা, তার চোখে জল নেই, এখন আছে একরোখা জেদ। নিশাত থমকে গেল। ছেলেটা কি বলছে এসব? ছোটবেলা থেকে মানে কি? সে তো রানকে সবসময় ভাই হিসাবেই দেখেছে, আদর করেছে, শাসন করেছে, কেয়ার করেছে, কিন্তু ভালোবাসা, এই ভালোবাসা না, এ অসম্ভব, এ সম্ভব না। নিশাত মাথা নাড়লো জোরে জোরে। না রায়ান, এটা ভালোবাসা না, এটা মোহ। তুই আমার উপর ডিপেন্ডেবল হয়ে গেছিস, আমি তোর গার্ডিয়ান। এটাকে ভালোবাসা বলে না। তাহলে তুমি কাল রাতে আমাকে কেন জড়িয়ে ধরলে? কেন চুমু খেলে? কেন বললে ছেড়ে যাবে না? সেটাও কি মোহ ছিল আপু? রানের প্রশ্নের জবাব নেই নিশাতের কাছে। সে সত্যি কেন করেছিল ওসব? দুর্বল মুহূর্তে, নাকি তার মনের গভীরও রায়ানের জন্য একটা জায়গা আছে যা সে নিজেও জানে না? নিশাতের মাথা ঘুরছে, সে দুহাতে মাথা চেপে ধরল। রায়ান উঠে দাঁড়ালো, তার চোখে পানি চিকচিক করছে আবার, কিন্তু সে কাঁদবে না, আর না। ঠিক আছে আপু, তুমি যদি মনে করো এটা ভুল, তাহলে ভুলই সহি। আমি আর জোর করব না তোমাকে, কিন্তু আমি আমার ফিলিংস চেঞ্জ করতে পারবো না। রায়ান ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, তার পা চলছে না, বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঠিক তখনই নিশাত উঠে দাঁড়ালো বিদ্যুৎ বেগে, পিছন থেকে জড়িয়ে ধরলো রায়ানকে। রায়ানের পিঠের সাথে নিজের বুক চেপে ধরলো শক্ত করে। রায়ান স্তব্ধ হয়ে গেল, তার বিশ্বাস হচ্ছে না। নিশাত কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, রায়ানের পিঠে মুখ গুজে। যাস না রায়ান, প্লিজ যাস না। আমি পারবো না তোকে ছাড়া, আমি মরে যাব। আমি জানি এটা পাপ, তবুও পারবো না। নিশাতের গলা ভেঙে যাচ্ছে কান্নায়। তার সমস্ত বাদ ভেঙে গেছে, সমাজ, সংসার, নিয়ম, লজ্জা, সব তুচ্ছ হয়ে গেছে এই মুহূর্তে। শুধু সত্যি হয়ে গেছে রায়ান, তার পিচ্ছি ভাইটা, যে এখন আর পিচ্ছি নেই, যে এখন তার সবচেয়ে আপন। রায়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, নিশাতের মুখটা দুহাতে তুলে ধরলো, তারপর নিজের কপাল ঠেকালো নিশাতের কপালে। দুজনের চোখে জল মিশে যাচ্ছে একসাথে। কাঁদে না আপু, আমি আছি তো, সারা জীবন থাকবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না, প্রমিস। রানের গলায় প্রতিজ্ঞা, নিশাতের চোখে সমর্পণ। বাইরে সন্ধ্যা নেমে এসেছে, রুমের ভেতর টেবিল ল্যাম্পের আলো জ্বলছে টিম টিম করে। দুটো মানুষ জড়িয়ে আছে একে অপরকে। সমাজের চোখে তারা ভাই বোন, কিন্তু তাদের হৃদয়ের কাছে তারা প্রেমিক প্রেমিকা। নিয়ম ভাঙ্গার গল্প শুরু হলো এখানে, আর এই গল্পের শেষ কোথায় তা জানে না কেউ। জানে না নিশাত, জানে না রায়ান, জানে শুধু তাদের বুকের ভিতর ধুকপুক করা দুটো হৃদয়। নিশাত, রায়ান, আমি সব বুঝি। তোরা একে অপরকে ছাড়া থাকতে পারবি না। আমি রাজি, কালই কাজী ডাকবো। করিম সাহেবের চোখে জল চিকচিক করছে, কিন্তু মুখে হাসি। সকালবেলা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে নিশাত আর রায়ান, দুজনের হাত শক্ত করে ধরা, চোখে ভয় আর আশা মেশানো। দাদি পাশে বসে মিটি মিটি হাসছে। গত রাতে তিনি সব শুনে করিম সাহেবকে বুঝিয়েছেন যে ভালোবাসা কোনো নিয়ম মানে না। রায়ান নিশাতের হাতটা আরো জোরে চেপে ধরলো। নিশাতের বুক থেকে পাথর নেমে গেল যেন। সে বাবার পা ছুঁয়ে সালাম করলো ফুপিয়ে। করিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। বাবা, সত্যি তুমি রাগ করনি, আমাদের মাফ করে দিয়েছো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।
নিশাতের গলা বুঝে এলো কান্নায়। এতদিনে দুশ্চিন্তা, ভয়, লুকোচুরি সব শেষ এক মুহূর্তে। রায়নও কেঁদে ফেলল খুশিতে। সে করিম সাহেবকে জড়িয়ে ধরল শক্ত করে। দাদি উঠে এসে দুজনকে বুকে টেনে নিলেন। পুরো ঘরটা ভরে গেল আনন্দ আর স্বস্তিতে। বাইরে সকালে রোদ ঝলমল করছে, জানালা দিয়ে সেই আলো এসে পড়ছে চারজন মানুষের উপর। বিয়ে হবে ধুমধাম করে, আমার নাতনির বিয়ে বলে কথা। রায়ান দাদু ভাই, আমার নাতনিকে কখনো কষ্ট দিবি না, কথা দে। এক সপ্তাহ পর লাল বেনারসি পরে বউ সাজলো নিশাত। শেরনি পরা রায়ানকে রাজপুত্রের মতো লাগছে। কাজী বিয়ে পড়ালেন। কবুল বলার সময় নিশাতের গলা কেঁপে গেল আবেগে। রায়ান পরম যত্নে নিশাতের হাতে আংটি পরিয়ে দিল। বাসরাতে ফুলের সাজানো খাটে বসে আছে নিশাত। ঘুমটা তুলে রায়ান অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে জল, মুখে হাসি। আপু, না, আমার বউ, ফাইনালি তুমি আমার হলে। আমি সবচেয়ে সুখী মানুষ আজ। রায়ান আলতো করে জড়িয়ে ধরল নিশাতকে। নিশাতও মিশে গেল রায়ানের বুকে নিশ্চিন্তে। এতদিনের যুদ্ধ শেষ, ভালোবাসার জয় হলো। বাইরে চাঁদের আলো, ঘরের ভিতর দুটো হৃদয় ধুকপুকানি। দাদি দরজার বাইরে থেকে শুনে মুচকি হাসলেন। করিম সাহেব বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মেয়ের জন্য দোয়া করলেন। শেষ হলো এক পিচ্ছি বরের আর বড় অপর মিষ্টি প্রেমের গল্প। তারা সুখে থাকুক সারা জীবন।